ওকে, তো আমরা প্রথমে একটু দেখে নিই যে তোমাদের সিলেবাসটা কি কি আছে। সেই সিলেবাস অনুযায়ী আমরা একটু পড়াশোনাটা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেবাসে আছে কি, সিলেবাস দেখো তোমাদের নামই হচ্ছে ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা, তার মানে মেইনলি ফোকাস করা হবে ম্যাট্রিক্সের উপরে। ঠিক আছে, তো আমরা ম্যাট্রিক্সের উপরে কিন্তু ভালো করে জোর দিতে হবে। ওকে, নেক্সট দেখো কি বলছে প্রথমে, ম্যাট্রিক্সেস অফ রিয়েল অ্যান্ড কমপ্লেক্স নাম্বার, এদের ডেফিনেশন, এক্সাম্পল, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন হয়, তাদের অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এই সমস্ত কিছু এখানে ডিসকাস করা হবে। ট্রান্সপোজ, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সেস, এই সম্পর্কে আলোচনা হবে তোমার প্রথম ইউনিটে। নেক্সট কি হচ্ছে, নেক্সটে ডিটারমিনেন্ট সম্পর্কে বলা হচ্ছে। সো ডিটারমিনেন্টের কি ডেফিনেশন আছে, তার কি কি প্রপার্টিজ আছে, ঠিক আছে, এবং মাইনর, কোফ্যাক্টর, তারপরে ক্রেমার্স রুল, এই সমস্ত কিছু ডিটারমিনেন্ট চ্যাপ্টারে আমরা পড়ব। নেক্সট হচ্ছে কি, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। এখানে র্যাঙ্কটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত হয়নি, যাই হোক। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্টের ডিফারেন্ট যে প্রপার্টিসগুলো আছে সেই সঙ্গে আমরা পড়বো সিঙ্গুলার, নন সিঙ্গুলার, ইনভার্টিবিলিটি, এই সমস্ত কিছু পড়বো। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে এলিমেন্টারি অপারেশনস। এলিমেন্টারি অপারেশন আমাদের কিন্তু খুব কাজে লাগবে। তুমি ইনভার্স বের করতেও আমাদের কাজে লাগবে এলিমেন্টারি অপারেশন। তারপরে আমরা যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করি সেখানেও কাজে লাগবে। র্যাঙ্ক যদি আমরা বের করতে চাই সেটাও আমাদের কাজে লাগবে। সো এলিমেন্টারি রো অপারেশন বা কলাম অপারেশন, এইটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বলতে পারো একটা ইম্পর্টেন্ট টপিক হতে যাচ্ছে। তো এইটা আমাদেরকে সবাইকে ভালো করে বুঝে নিতে হবে, কারণ এর মধ্যেই একটা টেকনিকের মাধ্যমে তুমি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো ওইটা আমরা ভালো করে একদম শিখে নেব। তো ওর মাধ্যমে আমরা র্যাঙ্ক বের করতে পারবো, তারপরে নর্মাল ফর্ম বের করতে পারবো, নর্মাল ফর্ম অফ ইকুইভ্যালেন্স ম্যাট্রিসেস, কংগ্রুয়েন্স অপারেশন আমরা শিখবো। হ্যাঁ, তারপরে ডায়াগোনালাইজ করা, সেটাও আমাদের সেক্ষেত্রেও আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে আর কি। ঠিক আছে, তারপরে আছে রিয়েল কোয়াড্রেটিক ফর্মের ক্ষেত্রেও আমাদের এলিমেন্টারি অপারেশন কিন্তু কাজে লাগবে। সো বুঝতে পারছো, এলিমেন্টারি অপারেশন কিন্তু আমাদের খুব কাজে লাগবে। সেটা আমরা একটা ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব, এলিমেন্টারি অপারেশন দিয়ে যা যা হয়। ঠিক আছে, এরপরে চলে আসছে তোমার ভেক্টর স্পেস, তার সাবস্পেস, তার বেসিস, ডাইমেনশন, এই সমস্ত কিছু আমরা ওখানে পড়ব। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার রো স্পেস, কলাম স্পেস এবং সেই সংক্রান্ত ইনফরমেশন, যেমন রো র্যাঙ্ক, কলাম র্যাঙ্ক সব ইকুয়াল হয়। ঠিক আছে, এবং সেটাকে আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলি। র্যাঙ্কের সঙ্গে নালিটির কি সম্পর্ক, র্যাঙ্ক নালিটি সম্পর্ক, এই সমস্ত কিছু কিন্তু আমরা পড়ব। তারপরে চলে আসে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো র্যাঙ্ক তোমার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমাদের কাছে কিন্তু খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, সো এখানেও কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যখন আমরা সলভ করব সেক্ষেত্রেও আমাদের কিন্তু তোমার রো অপারেশনগুলো খুব কাজে লাগবে। ওকে, আচ্ছা, এটা গেল। তারপরে চলে আসছে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন। সো যখন আমরা ভেক্টর স্পেস পড়ে নেব তারপরে চলে আসবে লিনিয়ার ট্রান্সফরমেশন। এবার সেই লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করে নেব। সো তারপরে আমরা ম্যাট্রিক্সের যা যা থিওরি আমরা পড়েছি সেই সমস্ত থিওরি কিন্তু আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবো। তার মানে কি, তো ম্যাট্রিক্স মানে লিনিয়ার ট্রান্সফরমেশন, এই দুটো ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। সো ম্যাট্রিক্সের যেমন র্যাঙ্ক বের করছিলাম তেমনি লিনিয়ার ট্রান্সফরমেশনেরও র্যাঙ্ক বেরোবে, ওর নালিটি বেরোবে, র্যাঙ্ক নালিটি থিওরেম আমরা সেখানেও করতে পারবো। তারপরে চলে আসছে ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট স্পেস যখন আমরা পড়বো সেক্ষেত্রে আমরা ডিফাইন করতে পারবো নর্ম, আমরা ডিফাইন করতে পারবো অ্যাঙ্গেল অফ ভেক্টরস, তাই না, দুটো ভেক্টরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে সেইটা আমরা কিন্তু ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যেই ডিফাইন করতে পারবো। হ্যাঁ, তারপরে সেখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস, আমরা সেটা পড়বো। হ্যাঁ, তো এই গ্রাম স্মিথ প্রসেসটাকে ইউজ করে যে কোনো, দেখো ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্স এটা আমরা জানি, সেক্ষেত্রে দু রকমের ডায়াগোনালাইজেশন হয়, একটা নর্মাল হয় আর একটা হয় কি
অর্থোগোনাল ডায়াগোনালাইজেশন। তো অর্থোগোনাল ডায়াগোনালাইজেশনটা আমরা শুধুমাত্র কার ক্ষেত্রে করব? শুধুমাত্র আমরা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে করব, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রাম স্মিথ প্রসেস কাজে লাগবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর রিলেটেড কোশ্চেন্স, এবং সেখানে আমরা পড়বো মিনিমাল পলিনোমিয়াল, হ্যাঁ, কেলে হ্যামিল্টন থিওরেম। এবং মিনিমাল পলিনোমিয়াল দেখে অনেক সময় বলা যায় যে একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজেবল হবে কি হবে না, সেইটা আমরা ডিটারমাইন করব। অনেক সময় পরীক্ষাতে দিয়ে যেতে পারে যে মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে এইটা, এবার তুমি বলো এটা ডায়াগোনালাইজেবল হবে কি হবে না। ওকে, তো এই ধরনের কোশ্চেন আমরা কিন্তু অ্যান্সার করব, ঠিক আছে। তো ইনিশিয়ালি তাহলে আমরা কি শুরু করব? ইনিশিয়ালি আমরা শুরু করব ম্যাট্রিক্স থিওরি দিয়ে, মানে ম্যাট্রিক্সের সম্পর্কে যা যা আমাদের জানতে হয় সেই জিনিসগুলো আমরা কিন্তু প্রথমে জেনে নেব। তারপর আমরা ভেক্টর স্পেসে যাব, তারপর আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন যাব, সেখান থেকে আমরা বাকি জিনিসগুলো কভার করে যাব। ওকে, সো মোটামুটি আমাদের ধরে রাখো 10টা ক্লাস তো লাগবেই, ঠিক আছে, 10টা ক্লাস তুমি ধরে রাখতে পারো। সো মোটামুটি মাসখানেক আমাদের লিনিয়ার অ্যালজেব্রাতে দিতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো এই প্রসঙ্গে আমি আরেকটু বলে রাখি যে আমি অলরেডি ইউটিউবে দেখবে 6টা ক্লাস তোমার কিন্তু কভার করা আছে। এই 6টা ক্লাস কিন্তু ভীষণই খুব ভালো ক্লাস করা হয়েছে আমাদের। এই 6টা ক্লাসের মধ্যে কি কি কভার করা হয়েছে তোমাদেরকে আমি বলে দিই। মোটামুটি ম্যাট্রিক্স থিওরিটা আমরা কভার করেছি, ঠিক আছে। আমরা কভার করিনি ওখানে ভেক্টর স্পেস, লিনিয়ার ট্রান্সফরমেশন, ইনার প্রোডাক্ট স্পেসটা কভার করেছিলাম, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এগুলো কভার করিনি, ঠিক আছে। তো তোমরা চাইলে রিভিশন দেওয়ার যদি ইচ্ছে যায় তোমরা কিন্তু ইউটিউবের 6টা ক্লাস দেখে নিতে পারো। ওকে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু পুরো জিনিসটাই রিপিট করব। হ্যাঁ, আমি গোড়া থেকেই লিনিয়ার অ্যালজেব্রাটা গোড়া থেকেই পড়াবো এবং পুরোটা পড়াবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। ওকে, আর সবাইকে বলা হচ্ছে ক্লাস কিন্তু ঠিক টাইমে জয়েন করবে তোমরা। 8টা 5-এর মধ্যে কিন্তু অবশ্যই জয়েন করে যাবে। 5-এর থেকে বেশি হলে কিন্তু জয়েন করলে তোমাদেরই কিন্তু লস হবে, কারণ ক্লাস বুঝতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক, আজকে কিছু বলছি না, চলো আমরা তাহলে স্টার্ট করি ম্যাট্রিক্স থিওরি। ওকে, তো তোমরা সিলেবাসটা তো দেখলে, তোমরা আমাকে বলো ম্যাট্রিক্সের এই প্রথম যে ইউনিটটা এখানে ডিসকাস করা হয়েছে, ম্যাট্রিসেস অফ রিয়েল অ্যান্ড কমপ্লেক্স নাম্বার, ডেফিনেশন, ইকুয়ালিটি, এই সমস্ত কিছু ব্যাপারে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? মানে তোমরা কি সবই কিছু জানো, না এমন কিছু অজানা আছে, মানে ভুলে গেছো, এরকম কিছু আছে কেউ? এবার কেউ কমেন্ট করো, মানে যাদের মনে হচ্ছে যে এটা একটু পড়ানো দরকার। যারা জানো না তারা আমাকে মানে বেশি করে বলো আর কি, যাদের জানা নেই একদমই। কে বলছো বলো একবার। কে বললে? একটা কথা বলি, এই যে লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু তুলনামূলক সহজ। ওকে, তোমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে গ্রুপ থিওরি আছে, রিং থিওরি আছে, সেখান থেকে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা তুলনামূলক সহজ। তো এইটা যদি তোমরা ভালো করে করো না, দেখবে অনেক কিছু তোমরা কিন্তু অনেক নাম্বার পেয়ে যাবে এখান থেকে, এবং ভুল হওয়ার চান্সও খুব কম। তো যাই হোক, তো আমি তোমাদেরকে ধরেই করাবো। তো মন দিয়ে দেখো। তো আমি তোমাদেরকে এই মাপার বইটাই মেনলি ফলো করব, কিছু এক্সট্রা জিনিস আমি আমার প্রয়োজন মতো আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে। তো ওটা নিয়ে তোমাদেরকে টেনশন করা দরকার নেই। ওকে, চলো। তো প্রথমেই আমরা দেখে নিই যে ম্যাট্রিক্স
জিনিসটা কি, তাই তো? তো আমরা শুরু করছি ম্যাট্রিক্স দিয়ে। দেখো ম্যাট্রিক্স তোমরা সবাই জানো, ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা জাস্ট একটা টেবিলের মতন হয়। আমি জাস্ট একটা 3x3 ম্যাট্রিক্স লিখে রাখছি, ABCD EFG HIJ, ঠিক আছে? তো এই ধরনের একটা ম্যাট্রিক্স আমাদের হয়, এটা আমরা জানি। আচ্ছা, দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয়? সো ইকুয়ালিটি মাথায় রাখতে হবে আমাদের, যে ইকুয়ালিটি কখন হয়। হ্যাঁ বলো বলো। Correct. Very good, very good, very good. Excellent. So, two matrices A and B are equal if their order. এখন প্রশ্ন হতে পারে, what is order of a matrix? কারো কি অর্ডার নিয়ে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। And AIJ equals to BIJ, মানে প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্ট গুলো কি হবে? ইকুয়াল হবে। সেই জন্য অর্ডারটা আমাকে আগে চেক করতে হবে। সো দুটো ম্যাট্রিক্সের অর্ডার, মানে বেসিক্যালি বলতে চাইছে যে ম্যাট্রিক্স দুটো হুবহু সেমই হতে হবে, তাহলেই আমরা ইকুয়াল বলবো, ঠিক আছে? দেখো এখানে ইকুয়াল একটা ব্যাপার আছে, আরেকটা হয় ইকুইভ্যালেন্ট, একটা হয় সিমিলার, আরেকটা হয় কংগ্রুয়েন্ট। আমরা পরে পড়বো এই জিনিসটা, তিনটে ডিস্টিংশন আমরা আলাদা করে পড়বো, ঠিক আছে? তো আপাতত আমরা ইকুয়ালিটি ব্যাপারটা নিয়ে ডিসকাস করছি। সো এটা হয়ে গেল, ইকুয়ালিটি নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়, যদি থাকে তাও জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স আর ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। সো প্রথমে আমরা দেখবো ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে? আমরা দেখবো ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের শুধুমাত্র, দেখো এখানে যে কোনো রেক্ট্যাঙ্গেল যদি আমরা দেখি, রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনাল থাকে, রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনাল থাকে, একটা এইটা আর একটা এইটা। তো এইটাকে আমরা বলছি, এই ডায়াগোনালটাকে আমরা বলছি মেইন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এইটাকে আমরা বলছি অফ ডায়াগোনাল, অফ ডায়াগোনাল। জাস্ট আমরা আলাদা করার জন্য এই নামটা দিলাম, ঠিক আছে? তো ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, এলিমেন্ট যা খুশি থাকতে পারে, লাইক D1 D2 এইভাবে Dn। তাহলে এটা হয়ে গেল n/n ম্যাট্রিক্স। এইটাকে আমরা লিখি n গুণ n লিখি, কিন্তু বলি মুখে n/n, ঠিক আছে? সো এইটাকে বলা হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটা এখানে যেমন 3/3, ঠিক আছে? সো এই প্রথমটা হচ্ছে রো নাম্বার বোঝাবে কটা রো আছে, আর সেকেন্ডটা বোঝাবে কটা কলাম আছে, ওকে? রো অ্যান্ড কলাম, এটাকে বলা হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। সো ডায়াগোনাল, এটাকে অনেক সময় এইভাবে শর্টে লেখা হয়, ডায়াগ D1 D2 Dn, এইভাবে এক্সপ্রেস করা হয়। তাহলে ডায়াগোনাল আমরা বুঝে গেলাম। আচ্ছা, ডায়াগোনালাইজেবল ব্যাপারটা কিন্তু আলাদা, ঠিক আছে? সেটা আমরা পরে পড়বো। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এলিমেন্ট জাস্ট ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, আর বাকি এলিমেন্টগুলো কি হবে? জিরো হবে, মানে সব জায়গায় জিরো দিয়ে ভর্তি হবে। আর নন জিরো এলিমেন্ট একমাত্র ডায়াগোনাল বরাবর থাকতে পারে, এটাকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা কি হবে? এটাকে আমরা জেনারেলি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। Of course, of course, না, হ্যাঁ একদম ঠিক, ঠিকই বলেছো, ঠিক আছে?
সো আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে সবগুলো কি হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। আর সবগুলো 1 না হয় ধরো 2 আছে, সবগুলো কনস্ট্যান্ট আছে, ডায়াগোনাল বরাবর যদি কনস্ট্যান্ট হয় তো সেটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। সেটাকে আমরা কি বলি? স্কেলার ম্যাট্রিক্স। জাস্ট এগুলোর নামগুলো আমাদের একটু পরিচিতি থাকলে কি হয়, বেটার হয়। যেমন ধরো এটা সবকটাই ধরো কে, এখানেও কে, এখানেও কে, এখানেও কে, এখানে 0, বাকিগুলো 0 দিয়ে ফিল করা যাবে। এটা হলো স্কেলার ম্যাট্রিক্স। তো এইটাকে আমরা কে টাইমস আইডেন্টিটি লিখতেই পারি, কে টাইমস আইডেন্টিটি লিখতে পারি। দেখো এখানে আমাদের একটা জানতে হবে যে স্কেলার মাল্টিপ্লিকেশন জিনিসটা আমরা একটু জাস্ট পরেই পড়বো, যে একটা ম্যাট্রিক্সকে যখন একটা নাম্বার দিয়ে গুণ করা হয় সেটা কিভাবে করা হয়, ঠিক আছে। তো সেটা আমরা অপারেশন অফ ম্যাট্রিক্সে যখন পড়বো তখনই পড়ে নেব। তো যাই হোক, নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে দু ধরনের ট্রায়াঙ্গুলার আমরা পেতে পারি। একটা পেতে পারি আপার ট্রায়াঙ্গুলার, আর একটা পেতে পারি লোয়ার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে। এখন আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে ম্যাট্রিক্সটা এরকম দেখতে হবে, ঠিক আছে। মানে এখানে এলিমেন্ট থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এগুলোতে থাকবে, আর বাকি জায়গায় নিচের গুলো 0 থাকবে। মানে আমি জাস্ট এটা 3/3 এর ক্ষেত্রে দেখালাম, 3/3 এর ক্ষেত্রে দেখালাম। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো তাহলে এই যে পোরশনটা, এইখানে তোমার নন জিরো এলিমেন্ট থাকতে পারে, আর নিচে তার ডায়াগোনালের ঠিক নিচের অংশগুলো 0 হয়ে গেল। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। আর যদি এর একদম যদি এরকম হয় ম্যাট্রিক্সটা, যে এই বরাবরও 0, শুধুমাত্র এইখানে তোমার এরকম যদি হয় তাহলে কি হচ্ছে, এটাকে বলবো স্ট্রিক্ট আপার ট্রায়াঙ্গুলার, স্ট্রিক্ট আপার ট্রায়াঙ্গুলার। বোঝা গেল? এটা হলো স্ট্রিক্ট, মানে ডায়াগোনালটা মানে একদম স্ট্রিক্টলি ডায়াগোনালের উপরে আছে, এটা হচ্ছে স্ট্রিক্ট আপার ট্রায়াঙ্গুলার। এবার সিমিলারলি তুমি লোয়ার ট্রায়াঙ্গুলার ডিফাইন করতে পারো, তো সেটা আমি আলাদা করে আর মেনশন করছি না, জাস্ট লিখে দিচ্ছি সিমিলারলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের না কিছু সুবিধে আছে, যেমন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা খুব ইজি, জাস্ট ডায়াগোনাল এলিমেন্টগুলো গুণ করে দিলেই তুমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারবে। সিমিলারলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই জন্য যখন কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তোমাকে বের করতে দেবে, তুমি রো অপারেশন করে চেষ্টা করবে আপার ট্রায়াঙ্গুলারে কনভার্ট করা। আমরা দেখবো এক্সাম্পল গুলো, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে এই জায়গাগুলোতে আমাদের এটা কাজে লাগতে পারে। বোঝা গেল? নেক্সট টপিক হচ্ছে দেখো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, তার আগে আমরা অপারেশন অন ম্যাট্রিসেস দেখে নিই। অপারেশন অন ম্যাট্রিসেস, দেখো তার জন্য আমাদেরকে একটা জিনিস দেখে নিই যে MNC বা MNR এই জিনিসটা বলতে আমরা ঠিক কি বুঝি। MNR এইটা কি, এই একটা নোটেশন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সেট অফ অল ম্যাট্রিক্স। ধরো এটাকে আমি A নাম দিই, তাহলে আরো হয়তো বুঝতে সুবিধা হবে তোমাদের। n/n ম্যাট্রিসেস, ঠিক আছে, ইকুয়ালস টু Aij, where Aij গুলো সব রিয়েল হবে। তাহলে এই যে এখানে mn, এই যে ব্র্যাকেটের ভেতরে কি, ব্র্যাকেটের ভেতরে আমি সেই জিনিসটা লিখবো যার এলিমেন্ট গুলো যেখান থেকে আসবে। সো যেমন এখান থেকে আমি MNR লিখছি, তার মানে কি এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার হতে পারে। MNC যদি লিখি তাহলে এলিমেন্ট গুলো কমপ্লেক্স নাম্বার হবে, ঠিক আছে। সিমিলারলি আমরা MNC ডিফাইন করতে পারি, কারেক্ট। আমরা MNZ ডিফাইন করতে পারি, MNZ, তার মানে কি MNZ মানে হচ্ছে সেট অফ অল n/n ম্যাট্রিসেস
যার এলিমেন্ট গুলো ইন্টিজার। সিমিলারলি আমরা mn q ডিফাইন করতে পারি। ওকে, তো এখানে যে প্রপার্টি গুলো আমরা দেখব, কি প্রপার্টি? তোমরা গ্রুপ থিওরি অলরেডি পড়েছো বা আশা করি পড়েছো। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি গ্রুপ থিওরি সম্পর্কে আমি আলোচনা করে রেখেছি। সো দেখো, তাহলে mn r, আচ্ছা গ্রুপের পরে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর কি পড়ি? রিং থিওরি পড়ি, তাই তো? তাহলে গ্রুপ আর এদিকে হচ্ছে রিং। একটু জাস্ট মনে করিয়ে দিই তোমাদেরকে যে গ্রুপ বলতে ঠিক কি বোঝায় আর রিং বলতে কি বোঝায়। জাস্ট একটু তোমাদের রিক্যাপ হয়ে যাবে। দেখো, গ্রুপে কি থাকে? একটা সেট থাকে আর একটা অপারেশন থাকে, ঠিক আছে? কেউ আমাকে বলতে পারবে যে এর যে গ্রুপ হওয়ার কি কি প্রপার্টিস আছে? কেউ কি বলতে পারবে? কারো মনে আছে? কারেক্ট। তার প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজার। ক্লোজার মানে কি? যদি এ আর বি দুটোই যদি জি থেকে নিই, ইমপ্লাই করবে এ স্টার বিটা জিতে থাকবে। এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে ব্র্যাকেটটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, লাইক এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি। তাহলে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তোমরা, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যে কোনো অপারেশন কিন্তু অ্যাসোসিয়েটিভ হয় না। তার কমন একটা এক্সাম্পল তোমরা দেখতে পাবে যে মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ হয় না। এটা ভালো করে সবাই আমরা জানি, ঠিক আছে? যেমন ধরো তোমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারো যে a মাইনাস বি মাইনাস সি, এখানে তুমি যদি এখানে ব্র্যাকেট দেওয়া আর a মাইনাস অফ বি মাইনাস সি, এই দুটো জিনিস কিন্তু সেম নয়, দে আর নট সেম। তার মানে মাইনাসটা কিন্তু আমাদের অ্যাসোসিয়েটিভ হচ্ছে না, যোগটা হচ্ছে, গুণটা হচ্ছে। সিমিলারলি ডিভিশনটা আবার অ্যাসোসিয়েটিভ হয় না। ওকে, সো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রপার্টি কি? এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। আচ্ছা, একটা গ্রুপে একাধিক আইডেন্টিটি কি থাকতে পারে? ইউনিক আইডেন্টিটি, তার মানে এ একটা ই পাওয়া যাবে ইউনিক, such that e star a is equals to a হবে সবসময়, তাই না? তাহলে এই ইটাকে বলা হচ্ছে আইডেন্টিটি। এরকম ই একটাই পাওয়া যাবে গ্রুপের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে ইউনিক ইনভার্স। ইউনিক ইনভার্স তার মানে কি? এই ইউনিকনেসটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং একটাই করে ইনভার্স থাকবে। সো এর জন্য এ ইনভার্স থাকবে, such that এই জিনিসটা হবে। তাহলে এইটাকে আমরা বলছি কি? ইউনিক ইনভার্স। তাহলে এই চারটে প্রপার্টি থাকলেই সেটাকে আমরা কি বলবো? গ্রুপ বলবো। ওকে, এই চারটে প্রপার্টি থাকলেই আমরা গ্রুপ বলবো। আর যদি এই দুটো থাকে তাহলে আমরা সেটাকে কি বলি? কারেক্ট, অ্যাসোসিয়েটিভ থাকলে সেমি গ্রুপ। আর তিনটে যদি থাকে, 1 2 3 যদি থাকে, সেটাকে আমরা কি বলি? মনোয়েড। কারেক্ট, ভেরি গুড। আচ্ছা, এর সঙ্গে একটা কমিউটেটিভ প্রপার্টি এক্সট্রা করে অ্যাড হয়। যদি আমাদের গ্রুপটা কমিউটেটিভ হয় তাহলে কমিউটেটিভ গ্রুপ বলবো, আর যদি না হয় তাহলে না। তাহলে সেক্ষেত্রে আমরা এ স্টার বি সমান সমান এ বি স্টার এ, এইটা যদি হয় প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি কমিউটেটিভ গ্রুপ। ওকে, আচ্ছা, এটা হলো গ্রুপের ক্ষেত্রে। এবার আসছে রিং। তো রিং এর ক্ষেত্রে কি আছে? তাহলে গ্রুপের ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে একটা অপারেশন আছে, রিং এর ক্ষেত্রে কিন্তু দুটো অপারেশন থাকে, ঠিক আছে? রিং এর ক্ষেত্রে কি অপারেশন থাকে? দুটো অপারেশন থাকে। সো সেক্ষেত্রে আমরা লিখছি আর প্লাস আর ডট। দেখো, এই প্লাসটা কিন্তু
যে কোনো অপারেশনই হতে পারে, সেটাকে আমরা প্লাস নাম দিতেই পারি। প্লাসটা জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট অপারেশন, তুমি স্টার দিয়েও লিখতে পারো। তা মানে তখনই আমরা সেটাকে প্লাস বলতে পারি যার কিছু প্রপার্টিজ, কি কি প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, such that R plus is a commutative group হতে হবে, is a commutative group। যদি এই প্রপার্টিটা স্যাটিসফাই করে তাহলে আমরা সেটাকে প্লাস অপারেশন হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হতে হবে। আর গুণটার ক্ষেত্রে কি কি প্রপার্টি থাকতে হবে, গুণের ক্ষেত্রে থাকতে হবে এটা যেন সেমি গ্রুপ হয়। সেমি গ্রুপ তার মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, এই দুটোর বেশি দরকার নেই। তাহলে যে অপারেশনটা তোমার সেমি গ্রুপ হবে সেটাকে তুমি মাল্টিপ্লিকেশন হিসাবে ডিক্লেয়ার করতে পারো। তাহলে এই দুটো তো হলোই। তাহলে প্লাসের অপারেশন বুঝে গেলাম, ডট অপারেশন বুঝে গেলাম, আর এদের মধ্যে একটা কানেকশন দরকার। কি কানেকশন? কানেকশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, সো কানেকশন বিটুইন প্লাস এন্ড ডট, এটাকে কিভাবে কানেক্ট করা হচ্ছে, এখানে আমরা ডটই লিখি। সো ডট, অনেক সময় ডট না লিখলেও আমরা ডট বুঝবো, এটা হয়ে যায় a ডট b প্লাস a ডট c। যেহেতু আমরা কমিউটেটিভিটিটা মানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাজিউম করছি না, সেই জন্য আমাকে উল্টো দিকটাও ধরতে হবে। যেমন b প্লাস c ডট a ইজ ইকুয়ালস টু b ডট a প্লাস c ডট a। এই দুটোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। কি বলা হচ্ছে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ওকে, তাহলে এইটা কি করছে, ডট আর প্লাসকে কানেক্ট করছে। তাহলে এই জিনিস, এই এতগুলো জিনিস যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, রিং বলি। আর কোন অ্যাডিশনাল প্রপার্টি কি দরকার হয় রিং ডিফাইন করতে? বলছি রিং ডিফাইন করতে কি আর কোন অ্যাডিশনাল প্রপার্টি ডিফাইন হয়, মানে লাগে কি? হ্যাঁ, কারেক্ট। তাহলে দেখো অ্যাডিশনালি দেখো সেমি গ্রুপ আমরা অ্যাজিউম করেছি, তার মানে মাল্টিপ্লিকেশনের ব্যাপারে মাল্টিপ্লিকেশনটা কমিট করছে কিনা সেটা আমরা জানি না। ঠিক আছে, তারপরে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এক্সিস্ট করছে কিনা সেটারও এক্সিস্টেন্স আমরা কিন্তু ধরিনি। সুতরাং এগুলো যদি আমরা অ্যাডিশনালি ধরি তাহলে আমরা নতুন কিছু পাবো। তো এইটা আমি এখানে ধরো আলোচনা করি। তাহলে ইফ ডট হ্যাজ ইউনিট, কি বলবো এটাকে, আইডেন্টিটি, তাহলে এই আইডেন্টিটিটাকে আমরা জেনারেলি ডিনোট করি কি 1 দিয়ে। এটাকে আমরা 1 দিয়ে ডিনোট করি, মানে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে যেটা আইডেন্টিটি সেটাকে আমরা 1 দিয়ে ডিনোট করি, আর যেটা প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি সেটাকে 0 দিয়ে ডিনোট করি, দুটোকে জাস্ট আলাদা করার জন্য। এমন সিচুয়েশন হতেই পারে যেখানে দুটো সেম হতে পারে, কি পারে না বলো? সেটাই প্রশ্ন, মানে আলাদা যে সবসময় হবেই তার কি কোনো গ্যারান্টি আছে? মানে এটা কি মানে জোর গলায় বলা যাচ্ছে? যেমন ধরো আমি যদি একটা জাস্ট ডিফাইন করি যে 0 প্লাস মানে 0ই একটা সেট আছে যার শুধুমাত্র 0 এলিমেন্ট আছে আর কিচ্ছু নেই, মানে হোপ ট্রিভিয়াল এক্সিস্টেন্স তো আছে না, সেটাই হলো কথা। এক্সিস্টেন্স আছে মানে দুটো ইকুয়াল হলেও হতে পারে, কারণ কোশ্চেন যদি এমন ভাবে তোমাদেরকে দেয় যে কখনোই এক্সিস্ট করে না, তখন তুমি কি বলবে? তোমার তো এই এক্সিস্টেন্সটা দরকার। এমসিকিউ কোশ্চেনকে
যখন অপশনগুলোকে আমরা করব, ক্যান্সেল করব, তখন তো এই ধরনের এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, রাইট? এই হচ্ছে কথা। তো সেইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, তো যদি এর আইডেন্টিটি থাকে তাহলে আমরা বলি রিং উইথ ইউনিটি। ইউনিটি মানে এই ওয়ানটাকে বলা হচ্ছে ইউনিটি, ঠিক আছে? রিং উইথ ইউনিটি। আচ্ছা, আর যদি কমিউটেটিভ হয় মানে তাহলে তখন আমরা বলবো রিংটাকে কমিউটেটিভ, ঠিক আছে? কারণ প্লাসটা তো সব সময় কমিউটেটিভ। সো ইফ ডট ইজ কমিউটেটিভ, then ring is commutative. এই হচ্ছে ব্যাপার। এবার যদি দেখো, কিন্তু দেখো এই যে জিরো এলিমেন্টটা আছে তার কিন্তু কখনো ইনভার্স থাকা পসিবলই না, মানে যেভাবে নেচারটা আছে রিংয়ের, সো জিরোর কোনোদিন ইনভার্স থাকা পসিবল নয়। তো ইন দ্যাট কেস যদি জিরোটাকে আমরা বাদ দিয়ে দিই, আর থেকে জিরোটাকে বাদ দিয়ে তারপরে যদি বাকি এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করে, তখন একটা আলাদা নাম আছে, সেই রিংটাকে আমরা আলাদা নামে ডাকি। তো তখন কি নাম বলা হয় জানো? হ্যাঁ, মানে তুমি কমিউটেটিভটা যদি ধরো তাহলে সেটা ফিল্ড, যদি কমিউটেটিভ না ধরো তাহলে তার নাম কি? কারেক্ট, তখন তাকে আমরা বলি স্কিউ ফিল্ড অথবা ডিভিশন রিং বলি, ঠিক আছে? তো এই হলো রিং প্রপার্টি, ঠিক আছে? সো রিং হচ্ছে মোটামুটি আমরা ডেফিনেশনটা বুঝে গেলাম যে এই হচ্ছে রিং। সো রিং এর মধ্যে থাকে প্লাস আর ডট। প্লাস দিয়ে একটা কমিউটেটিভ গ্রুপ হয়, আর ডট দিয়ে একটা সেমি গ্রুপ হয়। অ্যাডিশনালি ইউনিটি থাকতে পারে, আবার কমিউটেটিভিটি থাকতে পারে, তখন সেটাকে আমরা রিং বলছি, ঠিক আছে? তো আমরা যে ম্যাট্রিক্সটা ডিফাইন করছি, এই যে mn, তাহলে এই জিনিসটা তুমি মাথায় রাখবে যে mn আর যেটা হচ্ছে mnr, তাহলে mnrটা কি ধরনের? এটাকে কি বলবো? এটা কি গ্রুপ? মানে mnr এর মধ্যে আমরা অপারেশন ডিফাইন করিনি এখনো, তাই না? mnr এর মধ্যে অপারেশন ডিফাইন করিনি। সো লেট আস ডিফাইন অপারেশন। সো কি অপারেশন এর মধ্যে আমরা ডিফাইন করতে পারি? লাইক অ্যাডিশন, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন ডিফাইন করতে পারি, সবাই জানে কিভাবে ডিফাইন করতে হয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু দুটো ম্যাট্রিক্সের আমরা ডট জেনারেলি ডিফাইন, হ্যাঁ, দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে পারি। সো মাল্টিপ্লিকেশন ইজ অলসো ডিফাইন, ওকে? তাহলে এই যে দুটো অপারেশন, যেটা আমরা রিং ডিফাইন করতে গেলে আমার দুটো অপারেশন দরকার, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে ডট। তো এখানে আমরা দুটোই ডিফাইন করতে পারছি। সুতরাং এই দুটোর রেসপেক্টে mnr ইজ এ রিং, ঠিক? সো এইবার প্রশ্ন হচ্ছে এই রিংটা কি রিং উইথ ইউনিটি? ইয়েস অর নো বলো। কারেক্ট। সো এটা রিং উইথ ইউনিটি, কারেক্ট? রিং উইথ ইউনিটি অ্যান্ড নন কমিউটেটিভ, হাইলি নন কমিউটেটিভ। সো যখনই কোনো কিছু তুমি নন কমিউটেটিভ খুঁজবে, তখনই তোমাকে ম্যাট্রিক্সের কথা কিন্তু মনে রাখা উচিত, ওকে? হাইলি নন কমিউটেটিভ মানে জেনারেলি, মানে এমন দুটো, মানে তুমি যদি র্যান্ডমলি দুটো ম্যাট্রিক্স চুজ করো, তাদের কমিউটেটিভ হওয়ার চান্স অনেকটাই বেশি আর কি। সো সেই জন্য বলা হচ্ছে হাইলি নন কমিউটেটিভ রিং আর কি, ঠিক আছে? সো আমরা এটা পাচ্ছি। সো ম্যাট্রিক্সের মধ্যে আমরা তাহলে দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে পারি পয়েন্ট ওয়াইজ। আর মাল্টিপ্লিকেশন তোমরা সবাই জানো যে কিভাবে মাল্টিপ্লিকেশন ডিফাইন করে, কারেক্ট? এ নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা নয়, ওকে? চলো এবার হচ্ছে আমরা আরেকটা অপারেশন আমরা ডিফাইন করব, দ্যাট ইজ, সেটার একটা নাম ডিফাইন করি আমরা, সেটাকে বলা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। যেমন আমরা ভেক্টরের ক্ষেত্রে ডিফাইন করি, তাই না? স্কেলার মাল্টিপ্লিকেশন।
সো ম্যাট্রিক্সকে কিন্তু ভেক্টর হিসাবেও ট্রিট করা যায়, ঠিক আছে? ওটা আর একটু বলে রাখি, ওটা কিন্তু মাথায় রাখবে যে ম্যাট্রিক্সকে আমরা ভেক্টর হিসাবে ট্রিট করতে পারি। সো ধরো সি ইন্টু এ, একটা ম্যাট্রিক্স এ আর সিটা হচ্ছে একটা নাম্বার, স্কেলার। স্কেলার কাকে বলে? স্কেলার হচ্ছে যে কোনো ফিল্ডের এলিমেন্ট, ঠিক আছে? যখন আমরা কোনো স্কেলার কথাটা বলবো তখন বুঝতে হবে সেটা কোনো ফিল্ডের এলিমেন্ট। আমাদের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে আমরা জেনারেলি আর অথবা সি বুঝবো, রিয়েল অথবা কমপ্লেক্স ফিল্ড বুঝবো। হ্যাঁ, অনেক সময় এখানে যে কোনো ফিল্ডই ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ বলো। একদম কারেক্ট, কারেক্ট, সেটাই সেটাই, একদম ঠিকঠাক লজিক। হ্যাঁ, তাহলে সি এ মানে হচ্ছে, দেখো এটা এক্সাম্পল দিয়ে বেটার বোঝা যাবে। যে ধরো আমি যদি এ ম্যাট্রিক্সটাকে লিখি এ বি সি ডি ই এফ এক্স ওয়াই জেড, ধরো এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্স। আর ধরো আমি কে দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কে এ কি হবে? এই কেটা কিন্তু সবার সঙ্গে গুণ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কম্পোনেন্ট ওয়াইজ সবার সঙ্গে গুণ হয়ে যাবে। ভেক্টরের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি না, দুটো একটা ভেক্টরকে যখন আমরা একটা এলিমেন্ট দিয়ে গুণ করি তখন কি হয়? প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যায়। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই ঘটবে, কে এ, কে বি, কে সি, ঠিক আছে, কে ডি, কে ই, কে এফ, কে এক্স, কে ওয়াই, কে জেড। এটা আমাদের মাথায় রাখতে, এটাকে বলা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। সো উইথ রেসপেক্ট টু দ্য স্কেলার মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনটাকে যদি আমরা দুটোকে একসঙ্গে কনসিডার করি তাহলে সেটা আবার ভেক্টর স্পেস হয়ে যাবে। সো ভেক্টর স্পেসটা আমরা একটু পরে ডিসকাস করবো, মানে আজকে নয়, সেটা আমরা পরে ডিসকাস করবো। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদেরকে হয়ে গেল। তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে, দেখো আমরা যখনই এম এন আরটাকে বলে দিয়েছি একটা রিং, রিং বলার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো প্রপার্টি কিন্তু বলে ফেলেছি। হ্যাঁ, যেমন ধরো মাল্টিপ্লিকেশনটা কি? সেমি গ্রুপ, তার মানে কি ওটা অ্যাসোসিয়েটিভ, ওটা অলরেডি বলা হয়ে গেছে, ঠিক আছে? তো যখন আমি রিং বলে দিয়েছি তার মানে কি অনেক কিছু হিডেন কথা আমি বলে দিয়েছি। রিং এর যা যা ডেফিনেশন, সমস্ত প্রপার্টি কিন্তু ওখানে ঢুকে যাচ্ছে। সো এটা মাথায় রাখবে যে এম এন আর ইজ এ রিং। ওকে, সো এটা আমাদের তাহলে ডিসকাস হয়ে গেল। এবার আমরা কি করব? ডিভিশন। আচ্ছা, জিরো ডিভাইজার। জিরো ডিভাইজার অনেক সময় তোমাদের রিং এর ক্ষেত্রে কাজে লাগবে, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমরা কাজে লাগতে পারে। সো জিরো ডিভাইজার জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? সো জিরো ডিভাইজার এটা মেনলি একটা রিং এর প্রপার্টি, মানে রিং এর ক্ষেত্রে এটা ডিফাইন্ড হয়। সো হোয়াট ইজ এ জিরো ডিভাইজার? সো সেটা আমি বলি। সো লেট আর প্লাস ডট ইজ এ রিং, be a ring, then be a ring and a b a comma a belongs to r, be a non-zero element, be a non-zero element মানে জিরো নয় আর। then a is called a zero divisor if there exists a b also non-zero such that a b is equals to 0, মানে দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে তুমি জিরো পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু জেড এর ক্ষেত্রে হয় না, তাই না? দুটো নন জিরো এলিমেন্ট, এও নন জিরো বিও নন জিরো, কিন্তু গুণ ফলটা জিরো হয়ে গেল। অদ্ভুত এই জিনিসটা কিন্তু আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি, দুটো নন জিরো ম্যাট্রিক্স গুণ করলে জিরো ম্যাট্রিক্স হয়ে গেল। এই জিনিসটা দেখতে পাই তো পাই না বলো? দুটো নন, কারেক্ট। সুতরাং এটা খুব হামেশাই আমরা দেখতে পাই যে দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে জিরো চলে আসতে পারে। সুতরাং জিরো, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি কি? জিরো ডিভাইজার, ঠিক আছে? সেইটা মাথায় রাখতে হবে। রিং এর প্রপার্টি হচ্ছে এটা একটা, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, এইরকম একটা প্রশ্ন করি যে রিং এর মানে কোন ম্যাট্রিক্সের এমন কোন প্রপার্টি আছে যে যে যার ফলে সেটাকে আমরা ইজিলি বলতে পারি যে এটা জিরো ডিভাইজার হতে পারে না? এই যে ধরো কোনো একটা ম্যাট্রিক্স, তার আর কি মানে অন্য কিভাবে আমি বলতে পারি যে সেটা জিরো ডিভাইজার নয়, বা জিরো ডিভাইজার হওয়ার কি কন্ডিশন বলতে পারি? কোন মানে ধরো স্কোয়ার ম্যাট্রিক্স, লেটস সে স্কোয়ার ম্যাট্রিক্স। সো হোয়াট ইজ, কোশ্চেনটাকে আমি এইভাবে ফ্রেম করছি, what is the equivalent condition of a square matrix to be zero divisor? ঠিক আছে, মানে এটা রিং, কারেক্ট, ডিটারমিন্যান্ট যদি জিরো হয় তাহলেই কিন্তু জিরো ডিভাইজার হবে। তাহলে অ্যান্সারটা মাথায় রাখবে, কারণ এটা হচ্ছে রিং এর ভাষাতে মানে বলা হলো, আর অ্যান্সারটা তুমি দিচ্ছ ম্যাট্রিক্সের ভাষাতে, তাই না? তো এইটা মাথায় রাখবে, ডিটারমিন্যান্ট ইজ জিরো, ডিটারমিন্যান্ট ইজ জিরো। এবং ডিটারমিন্যান্ট জিরো হলে তাকে কি বলা হয়? অর সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা, কারেক্ট, সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, ভেরি গুড। সো এটা মানে খুব একটা ভালো জিনিস যে জিরো তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি জিরো ডিভাইজার না হয় তাহলে সেটাকে কি হতে হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে বা ইনভার্টিবল হতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ভেরি গুড। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স জিরো ডিভাইজার কি করে হবে বলো? এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স জিরো ডিভাইজার করে হবে? আচ্ছা দাঁড়াও, আমাকে আমাকে লিখতে দাও, তাহলে তুমি হ্যাঁ বলো এবার। দাঁড়াও, বলো। 1 0 0 -1, হ্যাঁ 0 1 0 0, হ্যাঁ এটাকে গুণ করলে তুমি কি বলছো? আসবে না? একদম। এটা না হওয়ার কারণ দেখো, যে ধরো এটা যদি তুমি ডিটারমিনেন্ট নন জিরো মানে কি, এটা ইনভার্টিবল। সো যদি একটা বি এক্সিস্ট করতো such that ab equals to 0, তার মানে যেহেতু এর ইনভার্স আছে তাহলে তুমি তো দুদিকে ইনভার্স দিয়ে গুণ করো, তাহলে কি পাচ্ছ? সরি, এ ইনভার্স 0, তার মানে এ ইনভার্স 0 মানে আবার 0ই হয়। আর এটাকে অ্যাসোসিয়েটিভিটি লাগিয়ে তাহলে আইডেন্টিটি ইনটু বি, তার মানে বি ইজ ইকুয়ালস টু 0 চলে আসবে। কিন্তু ডেফিনেশনে বলা আছে যে দুটোকেই মানে নন জিরো হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারলাম? যে জিরো ডিভাইজার ইকুইভ্যালেন্ট টু সিঙ্গুলারিটি। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। সো জিরো ডিভাইজার ইকুইভ্যালেন্ট টু জিরো ডিভাইজার is same as singular, তাই না? খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। জিরো ডিভাইজার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ভেরি গুড। আচ্ছা এবার আমরা কি করব? আচ্ছা হ্যাঁ, এবার দেখো ম্যাট্রিক্সের কমিউটেটিভ জিনিসটা খুব কাজে লাগে। যদি কমিউটেটিভ না হয় অনেক কিছুই হয় না। যেমন আমরা
যেমন আমরা তোমাদেরকে বলেছি যে ধরো রিয়েলের ক্ষেত্রে এই জিনিসটা হয় a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা রিয়েলের ক্ষেত্রে হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা এক্সপেক্ট করা মানে ভুল, ঠিক আছে। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, এইটা মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি। এবার এটাকে আমি যদি গুণ করি তাহলে a ইন্টু a, তার মানে a স্কোয়ার পাবো, a ইন্টু বি মানে এ বি পাবো, তারপরে বি ইন্টু এ, এটা হয়ে যাবে বি এ, আর এটা হয়ে যাবে বি স্কোয়ার। কিন্তু এখানে আমি কখনো এ বি আর বি এ সমান যেহেতু নয়, সুতরাং আমি এটাকে 2ab লিখতে পারবো না। তখনই পারবো যদি সমান হয়, ঠিক আছে, তখনই পারবো যদি সমান হয়, ঠিক আছে। তো এইটা মাথায় রাখবে। সো if ab equals to ba, then binomial theorem is applicable. বুঝতে পেরেছো? যেমন ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার n, তার যে ফর্মুলা থাকে রিয়েলের ক্ষেত্রে, সেই রিয়েলের ফর্মুলাটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কন্ডিশন, এই কন্ডিশন ছাড়া কিন্তু বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এটা সবাই জানি। ট্রান্সপোজ কিভাবে করে, জাস্ট রো গুলোকে কলাম ওয়াইজ সাজিয়ে দিলে সেটা কি হয়ে যায়, ট্রান্সপোজ হয়ে যায়। তো ট্রান্সপোজের কি কি প্রপার্টি আছে সেগুলো আমাদের কিন্তু তুলে ধরতে হবে। যেমন ধরো a প্লাস বি তার ট্রান্সপোজ, সেটা কি হয়, a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, সিম্পল। a আর b এর ট্রান্সপোজ কি হয় বলো, a b এর ট্রান্সপোজ কি হবে, কারেক্ট। তো সবার এটা মনে রাখা উচিত, এই জায়গাতে কেউ যেন ভুল না করে। হ্যাঁ, একদম আমরা 11-12 শিখেছি। আচ্ছা, আর কি আছে ট্রান্সপোজের, আর কি প্রপার্টি আছে, কারেক্ট। না, ট্রান্সপোজ মানে জাস্ট ট্রান্সপোজই হচ্ছে। সো এটা সবসময় এটা কমপ্লেক্স হলেও না হলেও, কিন্তু যদি আমরা মানে কমপ্লেক্স ভ্যালুটার ক্ষেত্রে যদি স্টার অপারেশন নিতাম, কমপ্লেক্স কনজুগেট যদি নিতাম, সেক্ষেত্রে সি বার বেরোতো। হ্যাঁ, তো কিন্তু যদি আমি কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজই নিই তাহলে কিন্তু সি বেরোবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা ভুল করলে হবে না। কমপ্লেক্স কনজুগেট, ওখানে একবার কনজুগেট করছি তারপরে আমরা ট্রান্সপোজ করছি। সো কনজুগেট ট্রান্সপোজ করলে তখন সেক্ষেত্রে বারটা বেরোবে, সিম্পল। আর তো তিনটার ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। ওকে, আচ্ছা এইবার ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলা যেতে পারে, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, যে a ইকুয়ালস টু a ট্রান্সপোজ, এটা হলো সিমেট্রিক। এটা হচ্ছে রিয়েল কেস, মানে রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সিমেট্রিক কথাটা ইউজ করব। আর যদি কমপ্লেক্স ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তখন কিন্তু আমরা আর সিমেট্রিক বলবো না, সেটাকে আমরা বলবো কি বলবো বলো তো, হার্মিসিয়ান। হার্মিসিয়ান, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা মাথায় রাখতে হবে। সো হার্মিসিয়ান, হার্মিসিয়ান সেক্ষেত্রে আমরা বলি a ইকুয়ালস টু a স্টার। সেটা a স্টারটা মানে হচ্ছে a বার তার ট্রান্সপোজ। এটা হচ্ছে কমপ্লেক্স কেস, কমপ্লেক্স কেস। আচ্ছা, এবার আমাকে
বলো যে দুটো ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয়, শুধুমাত্র রিয়েল নিয়েই আমরা মোটামুটি ডিসকাস করি। সো ধরো এ সিমেট্রিক, এ is symmetric, B is symmetric. What can you say? What can you say about A plus B? A plus B কে সিমেট্রিক হবে? ইজি, তাই না? এটা কারেক্ট, কারণ A ট্রান্সপোজ মানে A, B ট্রান্সপোজ মানে B, তাহলে A প্লাস B এর ট্রান্সপোজ সমান A প্লাস B, তার মানে কি? সো সিমেট্রিক। আচ্ছা, এবার যদি আমরা প্রোডাক্টের ক্ষেত্রে দেখি, এই ছোট ছোট জিনিস কিন্তু নিজেরা মানে ভেরিফাই করে মানে ভেরিফাই করে নেবে। এ বি সিমেট্রিক, ডাজ A into B symmetric? आंसर কি হবে? কারেক্ট। সো এগুলো জাস্ট এক্সাম্পল মনে রাখো। আচ্ছা, কখন সিমেট্রিক হতে পারে এবি? কারেক্ট, যখন এবি ইকুয়ালস টু বি এ যদি হয় তাহলে হবে। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আছে এখানে, মানে এটা প্রপার্টি বলতে পারো যে ফর এনি ম্যাট্রিক্স A into A transpose is always symmetric. Okay, A into A transpose is always symmetric. হ্যাঁ কি না? কারণ সবসময় যাচাই করে নেবে, কারো কথাই আজকালকার যুগে বিশ্বাস করা উচিত নয়, সবসময় নিজে ভেরিফাই করে নেবে। ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, হ্যাঁ টিচার হোক, যে কেউ কিছু যদি বলে অলওয়েজ ট্রাই টু ভেরিফাই দ্যাট। হ্যাঁ, ইভেন নিউজ চ্যানেলে তো ভুলভাল বলে দেয়। এখন সবাই ভুলভাল বলতে মানে একদম কি বলে এক্সপার্ট আর কি। হ্যাঁ, বলে দিল 2000 টাকায় চিপস, মাইক্রো চিপ আছে, ভুলভাল কথা বলে দেবে নিউজ চ্যানেলে, অথেন্টিকেটেড আর কিছুই নেই। সো নিজেকে সাবধান থাকতে হবে, সবকিছু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? সিমিলারলি আমিও যদি কিছু বলি ভুলভাল বলতে পারি, চামড়ার মুখ ফসকে যায়, এটা মাথায় রাখবে। তাহলে আমরা প্রপার্টি ইউজ করলাম কি, এবি মানে এটাকে যদি আমরা এ ইন্টু বি হিসাবে ভাবি, তাহলে এবি ইন্টু এবি ট্রান্সপোজ, তার মানে কি হয়ে যাবে? বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, তার মানে বি বলতে এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ হয়ে যাবে আগে, তারপরে এ ট্রান্সপোজ হবে। আচ্ছা, এবার আমরা ট্রান্সপোজের ট্রান্সপোজ কি হয়, আবার ঘুরে সেই ম্যাট্রিক্সটা চলে আসে, তাহলে এটা হয়ে যাবে এ আর এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ। তাহলে দেখো এ ইন্টু এ ট্রান্সপোজ ছিল, আবার এ ইন্টু এ ট্রান্সপোজই ফিরে পেলাম, তার মানে এটা সিমেট্রিক হয়ে যাবে। সবসময় যাচাই করে নেয়। সিমিলারলি আমরা বলতে পারি, সিমিলারলি দেখো এইটা একটা যাচাই করে নিলাম, মানে এইবার এই ক্ষেত্রে এইটা যাচাই করার আর দরকার নেই। ঠিক, কমপ্লেক্সের ক্ষেত্রে a into a star is always Hermitian, ঠিক আছে? আর কি বলা যেতে পারে, a আর a transpose is symmetric, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার স্কিউ সিমেট্রিকের ডেফিনেশনটা আমরা এই প্রসঙ্গে মনে করিনি। স্কিউ সিমেট্রিক, দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যান্টি সিমেট্রিক হয় না, ওটা অ্যান্টি সিমেট্রিক হয় রিলেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে হয় স্কিউ সিমেট্রিক। সো কেউ যেন এই ডেফিনেশনগুলো মানে জাস্ট ভুল যেন না বলে, সো এগুলো মাথায় রাখবে। সো স্কিউ সিমেট্রিক, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ, এ ট্রান্সপোজটা যদি মাইনাস এ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা হয়ে যাবে স্কিউ সিমেট্রিক। সো ফর রিয়েল matrix, real
skew symmetric matrix diagonal element have to be 0. Diagonal element are 0. তাই না? কারণ দেখো যখন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হয় তখন কিন্তু ডায়াগোনাল এলিমেন্ট গুলো চেঞ্জ হয় না। মাথায় রাখবে, এটা তো ইজিলি দেখে বোঝা যাবে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কখনোই চেঞ্জ হয় না, তারা ফিক্সড, তাই না? মানে 1-2 পজিশনের এলিমেন্ট 2-1 পজিশনে চলে যায়, কিন্তু 2-2 পজিশনের এলিমেন্ট তো 2-2 পজিশনেই থাকে। তো যখন তুমি করো ট্রান্সপোজ করো পজিশন চেঞ্জ হয় না। সো এবার যদি তুমি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স রাখো তাহলে কি হচ্ছে, ট্রান্সপোজ করলে একটা মাইনাস চলে আসছে, তার মানে 2-2 এলিমেন্টটা তার নিজের মাইনাসের সঙ্গে সমান, তার মানে হ্যাজ টু বি 0। তো 2-2 এলিমেন্টটাকে কি হতে হবে না, 0ই হতে হবে, উপায় নেই, হ্যাঁ? এইটা মাথায় রাখবে। চলে আসি এবার এই আরেকটা সিমিলারলি, যেমন a প্লাস a ট্রান্সপোজটা হচ্ছে সিমেট্রিক, তাহলে হোয়াট অ্যাবাউট a মাইনাস a ট্রান্সপোজ, এটা কি ধরনের, এটা কি সিমেট্রিক হবে না এটা স্কিউ সিমেট্রিক হবে না কোনোটাই হবে না? তাহলে এটা স্কিউ সিমেট্রিক হবে, ভেরিফাই করে নাও। a মাইনাস a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, এটা হয় a ট্রান্সপোজ মাইনাস a, মানে ট্রান্সপোজের ট্রান্সপোজ, মানে তো এটা হয়ে গেল মাইনাস অফ ওইটা, তাহলে এটা হয়ে গেল স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, এগুলো 9-10 এর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলোই ধরো তুলে দিয়ে দিতে পারে 9-10 এর ক্ষেত্রে। ঠিক আছে, 11-12 হয়তো দেবে না এই জায়গাগুলো, মানে অত ইজি জিনিস দেবে না, 9-10 এর ক্ষেত্রে দিয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, যে যখন আমরা দেখলাম যে a প্লাস a ট্রান্সপোজ আর a মাইনাস a ট্রান্সপোজ একটা সিমেট্রিক একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে দেখো 2a পেয়ে যাবো। তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে তুমি একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিকের যোগফল আকারে লেখা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট, যে এনি ম্যাট্রিক্স ক্যান বি ইউনিকলি written as a sum of symmetric and skew symmetric matrix. Skew symmetric matrix. যেমন ধরো a equals to a plus a transpose divided by 2 আর a minus a transpose divided by, তাহলে প্রথমটা হয়ে গেল তোমার সিমেট্রিক আর দ্বিতীয়টা হয়ে গেল স্কিউ সিমেট্রিক। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক, এবং এটা ইউনিক, এটা মাথায় রাখবে। তো যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, তার বলে দিল সিমেট্রিক পার্টটা কি হবে, স্কিউ সিমেট্রিক পার্টটা কি হবে, হ্যাঁ? এগুলো বের করতে খুবই সহজ, ইজিলি আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, তো এবার আমরা কি করব, এবার আমরা তোমার এটা তো গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যে যদিও আমরা এখনো ভেক্টর স্পেস পড়াইনি, তাও আমি ভেক্টর স্পেসের একটা কোশ্চেন আমি করাচ্ছি, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো প্রথমেই যে কোশ্চেনটা আমি তোমাদেরকে করাবো সেটা হচ্ছে, তো তোমরা আলোচনা প্রসঙ্গে এটা বললে যে MnR is a vector space over R, তাই তো? এগ্রি করছো? ইয়েস অর নো? তাই তো, এগ্রি করছো তো? আচ্ছা, যদি ভেক্টর স্পেস হয় তার ডাইমেনশন এবার জিজ্ঞেস করতে পারি, সে ডাইমেনশনটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। সো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ MnR? What is the dimension of
mn r এর ডাইমেনশন কি হবে? মানে সেট অফ অল n বাই n ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে? হ্যাঁ, তুমি যদি m2 ই নাও, m2 r নেই নাও ফর এক্সাম্পল, তাহলে তার 4 ডাইমেনশন হবে, তাই তো? হ্যাজ ডাইমেনশন 4, কারেক্ট। হ্যাঁ, এর বেসিস গুলো হচ্ছে e11, e12, e13, সরি e13 না, এটা 21 আর e22। এখন e11 মানে হচ্ছে কি, e11 মানে হচ্ছে 11 পজিশনে শুধু 1 থাকবে, বাকি জায়গায় 0 থাকবে। e12 মানে হচ্ছে 12 পজিশনে 1 থাকবে, বাকি জায়গায় 0 থাকবে, এরকম। যে কোনো ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। ঠিক আছে, তুমি মিউট করে দাও দেবর উপর। তো যাই হোক, এইভাবে আমরা মনে রাখবো। সো mn r এর ডাইমেনশন হবে, সো mn r হ্যাজ ডাইমেনশন, mn r হ্যাজ ডাইমেনশন n স্কয়ার। কেউ যেন এটা ভুল না করে, n স্কয়ার। এখানে তোমার কোশ্চেন দিয়ে দিতে পারে mn r এর ডাইমেনশন n হতে পারে 2n, n স্কয়ার, 2 টু দি পাওয়ার n, এরকম অনেকগুলো 4টা অপশন দিয়ে দিলাম, তোমাকে একটা অ্যান্সার বের করতে হবে। সো n স্কয়ার মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমি ডিসকাস করি। আচ্ছা, সিম n, এটা মানে কি? সেট অফ অল সিমেট্রিক n by n matrices, ঠিক আছে? সেট অফ অল সিমেট্রিক n by n matrices। সো দেখো, দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সকে যদি যোগ করি, তাহলে সিমেট্রিকই পাই। একটা যদি স্কেলার দিয়ে গুণ করি, মানে রিয়েল স্কেলার দিয়ে যদি গুণ করি, তাহলে সিমেট্রিকই থাকে। সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে সিমেট্রিক সিম n যেটা, সেটাও একটা ভেক্টর স্পেস ফর্ম করে। সো এটা অলসো এ ভেক্টর স্পেস, অলসো এ ভেক্টর স্পেস ওভার r। আমরা কিন্তু এখানে r টাকেই নিয়েছি, মানে mn r এর রেসপেক্টে এটা সিমেট্রিক। সো এবার প্রশ্ন আসতে পারে এর ডাইমেনশন কত, ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব ক্লাস করেছো তারা অলরেডি আশা করি জানে ডাইমেনশন কত বলো। সিমিলারলি স্কিউ সিমেট্রিক এটাও কিন্তু ভেক্টর স্পেস হয়, এরও ডাইমেনশন পরীক্ষায় আসতে পারে, দুটোই ডাইমেনশন পরীক্ষা 11-12 এর জন্য এই কোশ্চেনটা আসতে পারে। তবে আই ডোন্ট থিঙ্ক 9-10 এই কোশ্চেন দিতে পারে। বলতে পারবে সিম n এর ডাইমেনশন কত? বা কারেক্ট। আর এইটা হয় n ইন্টু n মাইনাস 1/2, ঠিক আছে? দেখো, ব্যাপারটা এইরকম কেন এরকম হচ্ছে, যে যখন তুমি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করবে, তাহলে কি হবে? এখানে তুমি ডায়াগোনালে যা খুশি বসাও, তো n সংখ্যক এলিমেন্ট তুমি যা খুশি বসাতে পারো। এবার ধরো তুমি যদি 1-2 পজিশনে ধরো a বসালে,
তাহলে 2 1 পজিশনটাও কিন্তু অটোমেটিক্যালি ফিক্সড হয়ে গেল, ওটাও এই বসবে, তাই না? ওখানে তুমি আর চেঞ্জ করতে পারছো না। তাহলে তোমার কাছে ফ্রিডম কোথায়? এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি চুজ করতে পারবে। সেই জন্য তুমি যদি আচ্ছা নাম্বার দিয়ে বলবো, ঠিক আছে। ধরো আমি 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছি, ধরো আমি সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করব। ধরো আমি এখানে লিখলাম 2, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2। তো আমাকে সিমেট্রিক বানানোর জন্য এখানেও কিন্তু 2ই লিখতে হবে, নাহলে সিমেট্রিক হবে না। বুঝতে পেরেছো? তাহলে কি হলো যে আমি ফ্রিলি কিন্তু এই এলিমেন্টটাকে চুজ করতে পারছি না, ফ্রিলি চুজ করতে পারছি না। তো এইটা চুজ হলেই এটা চুজ হয়ে গেল অটোমেটিক। তো যার ফলে আমি কি করতে পারি, এই 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 পজিশনগুলো আর এই পজিশন, এই কটা পজিশন যদি আমি ফ্রিলি চুজ করি, তাহলে বাকিগুলো আমার অটোমেটিক ফিল হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে এখানে যদি আমি ধরো 3 দিই, এখানে যদি 3 দিই, এখানেও আমার 3 থাকতে হবে। সো আমি এই নিচের গুলোতে আমার কোনো ফ্রিডম নেই, শুধুমাত্র আমার এই উপরের গুলো ফ্রিডম আছে। তো উপরে কটা এলিমেন্ট আছে দেখো, 1 2 3 4 5 6, তার মানে ডাইমেনশন কত হবে? 6 হবে। ঠিক আছে? তাহলে এই 6টা ম্যাট্রিক্সের রেসপেক্টটা তুমি এক্সপ্রেস করতে পারো। তো এবার যদি তুমি বলো যে বেসিস গুলো কারা কারা হবে, বেসিস গুলো হবে যেমন এইখানে যদি 1 থাকে তাহলে E1 1, এখানে যদি 1 রাখি তাহলে এখানে 1 আর এখানে 1, তাহলে E1 A1 2 প্লাস 2 1, এইভাবে E1 2 প্লাস E2 1। এইটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এইভাবে তুমি জিনিসগুলোকে এক্সপ্রেস করতে পারো, বেসিস এলিমেন্টগুলো। বোঝা গেল? সো সিমেট্রিকের ক্ষেত্রে এখানে একটা, তারপরে দুটো, তারপর তিনটা, এইভাবে আলটিমেটলি n সংখ্যক এলিমেন্ট, সবগুলোকে যোগ করলে n × n + 1/2। আর স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে একই ব্যাপার, শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলো সবকটাই 0 হয়, তো ওখানে আর কোনো চয়েস নেই। সো n খানা চয়েস তোমার কমে গেল, তো এখান থেকে তুমি যদি n মাইনাস করো, এই নিচেরটা পেয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে। ওকে, তাহলেই হয়ে গেল। ওকে, কারো কোনো ডাউট আছে? আর এতক্ষণ যা যা পড়ানো হলো, কারো কোনো যদি ডাউট থাকে বলো। ঠিক আছে, এগোই। তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু এই জিনিসগুলো আসতে পারে। সিমেট্রিকের ক্ষেত্রে ডাইমেনশন কত, এটা আসতে পারে। দুটো সিমেট্রিক ম্যাট্রিক্সকে যোগ করলে সিমেট্রিক হয় কিনা, সেই ধরনের কোশ্চেন আসতে পারে। গুণ করলে হয় কিনা সিমেট্রিক, সেটা আসতে পারে। মানে ডেফিনেশন থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু বানানো যেতে পারে। ঠিক আছে? এখানে কোনো ক্যালকুলেশন নেই, তোমাকে থিওরিটা ভালো করে বুঝতে হবে, ডেফিনেশনটা ভালো করে বুঝে অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে? তা লিনিয়ার অলজেব্রায় তুমি দু ধরনের কোশ্চেন, হ্যাঁ বলো। কারেক্ট, হ্যাঁ। কারেক্ট, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক 2 জিনিসটা কি, সেটা আমরা যখন রিং করি, রিং এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক জিনিসটা ডিফাইন করা হয়। যেমন ধরো Z2 ফিল্ড, Z2 ফিল্ড সেটা একটা ফিল্ড হয়, তোমরা জানো। Z2 তে দুটোই মাত্র এলিমেন্ট থাকে, একটা 0 বার, একটা হচ্ছে 1 বার। তো Z2 থেকে দেখা যাচ্ছে যে 1 বার প্লাস 1 বার ইজ ইকুয়ালস টু 2 বার, আর 2 বার মানে কিন্তু 0 বার হয়ে যায়। সো 1 আর 1 যোগ করলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। সো 0টাকে তুমি দুভাবে এক্সপ্রেস করতে পারো, 1 + 1 লিখেও এক্সপ্রেস করতে পারো, আবার 0 + 0 দিয়েও এক্সপ্রেস করতে পারো। সো তুমি যদি M2 Z2 যদি নাও, M2 Z2, সেক্ষেত্রে কিন্তু ইউনিক এক্সপ্রেশন তুমি নাও পেতে পারো। ধরো একটা ম্যাট্রিক্স নিচ্ছ 1 1 0 1 0, ধরো এটাই নিচ্ছ, এটা কি সিমেট্রিক বলা যাবে? নিশ্চয়ই নয়। এটাকে যদি আমরা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক এক্সপ্রেস করি,
তাহলে কি লিখতে পারি, তাহলে এ আর এ ট্রান্সপোজ, তাহলে আচ্ছা এটা ধরো এ, তাহলে এ ট্রান্সপোজ কি হবে, আচ্ছা আমি এখানে বারগুলো দিচ্ছি না, হ্যাঁ, বাট ওটা আন্ডারস্টুড। ধরো এ ট্রান্সপোজ কি হচ্ছে, তাহলে 1 1 0 0, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ কি হচ্ছে বলো, এটা এটা যোগ করলে কি হয়ে যাচ্ছে 0 1, এখানে 1 আর এখানে 0, আর এটাকে আবার এইখানে দেখো 2 দিয়ে ভাগ করতে বলছে আবার, আচ্ছা এটা তো গেল এ প্লাস এ ট্রান্সপোজ, আর এ মাইনাস এ ট্রান্সপোজ সেটা কি হবে, তাহলে দেখো এ থেকে এ 1 মাইনাস 0 1ই থাকবে, 0 মাইনাস 1, 0 মাইনাস 1 মানে মাইনাস 1, মাইনাস 1 মানে প্লাস 1, ওটাই থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে 1 মানে এটা 0 হয়ে যাবে, আর এটাও 0 হয়ে যাবে, তাই কি 0 মাইনাস 1, so 2 minus 1 1, দেখো 2 মানেই কিন্তু 0, 2 সমান 0, Z2 যেহেতু ফিল্ডটা নেওয়া হয়েছে, Z2 ফিল্ডের ক্ষেত্রে কি 2 মানে 0, বোঝা গেল, এই জন্য এটাকেই বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, সো ক্যারেক্টারিস্টিক ইজ 2 Z2 এর ক্ষেত্রে, বুঝতে পেরেছো, সো 2 মানেই 0, ZP এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক P হয়, আর রিয়েল এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক হয় 0, রিয়েল কমপ্লেক্স, ঠিক আছে। তো ক্যারেক্টারিস্টিক জিনিসটা কি, যে তুমি একটা নাম্বারকে 1 কে ধরো, 1 কে কতবার যোগ করে তুমি 0 পেতে পারো, যেমন z এর ক্ষেত্রে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 0 হয়ে যায়, মানে দুবার যোগ করে 0 পেয়ে যাচ্ছি, কিন্তু রিয়েল এর ক্ষেত্রে তুমি যতবার খুশি যোগ করো 0 কখনোই আসবে না, যার ফলে তোমার ক্যারেক্টারিস্টিকটা 0 ডিফাইন করা হয়, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক না, ক্যারেক্টারিস্টিক 0 না ইনফাইনাইট কিছু একটা ডিফাইন করা হয়, ওটাকে 0 না ইনফাইনাইট ওটা একটু দেখতে হবে, যাই হোক। তো এক্ষেত্রে দেখো যোগ 1 প্লাস 1 0 হলো, 0 প্লাস 1 0 1 হলো, তো এটা সিমেট্রিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর এ মাইনাস এ ট্রান্সপোজ এখানে কত হচ্ছে, সো 1 মাইনাস 0 1ই হচ্ছে, 0 মাইনাস 1, সো বেসিক্যালি এটাকে আমি 2 মাইনাস 1 করে 1 করতে পারি, তারপর এটা হচ্ছে এখানে 1 মাইনাস 0 দ্যাট ইজ অলসো 1, সো এখানে আমার 1ই আসবে, আর 0 মাইনাস 0 এটা 0ই আসছে, ঠিক আছে, এই দুটো। কিন্তু এখানে ভাগ তুমি কিভাবে করবে, মানে 2 দিয়ে ভাগ কিভাবে করবে, ঠিক আছে, তো এটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করতে হবে, এখানে ভাগ জিনিসটা ঠিক ডিফাইন্ড করা যাচ্ছে না, মানে 0 কে 2 দিয়ে ভাগ করা যায়, বাট 1 কে তুমি 2 দিয়ে কিভাবে ভাগ করবে, 1 টাকে তো কখনোই জোড় বানানোই যাবে না, এখানে 2 দিয়ে ডিভাইড করা পসিবল নয়, তার কারণ হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে 2, সো 2 মানে 0, তো 0 দিয়ে কি করে তুমি ডিভাইড করবে, ব্যাপারটা হচ্ছে ওই রকম। সো তুমি এইটাকে ওইভাবে 2 দিয়ে ডিভাইড করে ওই কনসেপ্টটা এখানে আনা যাচ্ছে না, ঠিক আছে। তো তোমাকে অন্যভাবে ভেরিফাই করে দেখতে হবে যে একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিকের যোগফল আকারে এক্সপ্রেস করা যাচ্ছে কিনা, সেই জন্য তোমাকে ক্যারেক্টারিস্টিক ওখানে 2 নেওয়া হয়নি, কারণ 2 থাকলে তুমি 0 দিয়ে ডিভাইড করতে পারবে, মানে 2 দিয়ে ডিভাইড করতে পারবে না। আচ্ছা এটাকে যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি 1 মিলে যাচ্ছে, তারপর এটা 0 মিলে যাচ্ছে, এটাকে 1 1 0, এখানে 1 1 0,
এখানে 1 আছে, মিলছে না, শুধু এই পজিশনটা মিলছে না, বাকি কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, এখানে স্কিউ সিমেট্রিকের ব্যাপারটাও কিন্তু মানে এক্সপ্রেস করা যাবে না, কারণ a মাইনাস a করা মানে কি, মাইনাস a মানে a, এখানে কোনো নেগেটিভ, মানে দেখো যেহেতু 2 0, তাহলে x আর a মাইনাস x কিন্তু সমান হয়ে যাচ্ছে এখানে, তাহলে এখানে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ব্যাপারটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। তো যার ফলে তুমি এই সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ব্যাপারটা তুমি m2z এর ক্ষেত্রে ডিফাইন করতে পারবে না। সিমেট্রিক ডিফাইন করতে পারবে, বাট স্কিউ সিমেট্রিক ডিফাইন করতে পারবে না। আশা করি এই ব্যাপারটা বোঝা গেল, তাই না? সেই জন্য ওটা রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ফুটনোটটা ক্লিয়ার হলো? ওকে, সো এবার এসকে মাপার এক্সারসাইজ 1 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি করতে পারো। যেমন ধরো 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, যেমন ধরো 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু, আমি জাস্ট হিন্ট দিয়ে দেবো, তোমরা কিন্তু সলভ করবে। আর a প্লাস b ইজ ইকুয়াল টু 2a ট্রান্সপোজ, এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বলছে যে a এর ভ্যালু কত হবে আর b এর ভ্যালু কত হবে, a কত b কত। তো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে অ্যাটেম্প্ট করতে পারি? দেখো এখানে a ট্রান্সপোজটাও ইনভলভ আছে। বলো, কোনো আইডিয়া? তোমাদের আইডিয়া থাকলে শেয়ার। কারেক্ট, 4টে আননোন, 4টে ইকুয়েশন, সো আমরা ইজিলি সলভ করে দিতে পারবো। সো এটাও আইডেন্টিটি হবে, আর a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু 2a হয়ে যাবে। সো এই দুটো থেকে, এই 4টে ইকুয়েশন থেকে আমাদের কিন্তু সলভ করে নিতে হবে। আশা করি এবার তোমরা পেরে যাবে। ঠিক, সো এখান থেকে তুমি কি করবে, b ট্রান্সপোজটাকে a ট্রান্সপোজের রেসপেক্টে প্রকাশ করবে, আর a ট্রান্সপোজটাকে আবার এই ইকুয়েশন দিয়ে a b এর আকারে এক্সপ্রেস করবে। তাহলে এখানে এবার a ট্রান্সপোজকে a b এর আকারে আর b ট্রান্সপোজকে a b এর আকারে এক্সপ্রেস যদি করো, তাহলে a b দিয়ে দুটো ইকুয়েশন চলে আসবে। সেই দুটোকে তুমি অপনয়ন পদ্ধতিতে সলভ করলে a এর ভ্যালু বা b এর ভ্যালু পেয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা 2 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মানে অ্যাজ এ রেজাল্ট হিসাবে তোমরা মনে রাখতে পারো। সো ইফ a and b commutes, then a into b transpose, a transpose and b transpose also commutes। ঠিক আছে, তাহলে a ট্রান্সপোজ আর b ট্রান্সপোজ এরাও দুটো কি হবে না, কমিউট করবে। a b যদি নিজেরা কমিউট করে, তাহলে a ট্রান্সপোজ b ট্রান্সপোজও কমিউট করবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন ধরো বানানো যেতে পারে যে a আর b ট্রান্সপোজ এরা কি কমিউট করবে, মানে a আর b কমিউট করছে জানি, তাহলে a আর b ট্রান্সপোজ কি কমিউট করবে বলা যাবে? ওটা হয়তো বলা যাবে না, এটা ভেরিফাই করে দেখতে পাবো, বাট এটা মনে রাখবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে সবসময়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখনই কোশ্চেনগুলো আসবে থিওরিটিক্যালি কোশ্চেন, তখনই তোমরা এক্সাম্পল খোঁজার চেষ্টা করবে। যত বেশি এক্সাম্পল করতে পারবে, তত তুমি অ্যাকিউরেট অ্যান্সার দিতে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন। দেখো যে AB সমান AC যদি হয়, তাহলে ডাজ ইট ইমপ্লাই B equals to C? খুব
সহজ কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। এ বি সমান যদি এসি হয় তাহলে কি বি আর সি সমান হবে বলা যাবে? যেমন রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা এটাকেও নন জিরো ধরে নিচ্ছি, এ ইজ নন জিরো, তাহলে কি বলা যাবে? সবসময় বলা যাবে না। হ্যাঁ হুম হুম কারেক্ট কারেক্ট, কারণ এটা যদি জিরো ডিভাইজার হয় সেক্ষেত্রে বি মাইনাস সিও যদি একটা তার যে করেসপন্ডিং নন জিরো এলিমেন্টটা থাকবে তো সেটাও তো হতে পারে। সুতরাং এটা হয় না। এটা কখন হয়? ট্রু if a is নন সিঙ্গুলার। যদি নন সিঙ্গুলার হয় তখনই এটা ট্রু হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, এ বি সমান আইডেন্টিটি আর বি সি সমান আইডেন্টিটি। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে এ আর সি সমান? খুব সহজ কোশ্চেন। দেখো এ বি যদি আইডেন্টিটি হয় তার মানে কি এটা বি এর ইনভার্স বা বিটা এ এর ইনভার্স। মানে আমরা যদিও এখন ইনভার্স পড়িনি বাট আমরা তো জানি না, আমরা তো ম্যাট্রিক্স অলরেডি পড়েছি, ছোট থেকে পড়ে আসছি, তো সেই থিওরি আমরা যদি অ্যাপ্লাই করি তো আমরা বলতেই পারি এখান থেকে ইমপ্লাই করে যে বি ইজ নাথিং বাট এ ইনভার্স, তাই না? ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয়তো এ বি সমান আইডেন্টিটি হলেই একে অপরের ইনভার্স বলতে পারি, অন্য দিকটা দেখা দরকার। সিমিলারলি এখান থেকে আমি বলতে পারি সি ইজ ইকুয়ালস টু বি ইনভার্স। আবার এখানে এটাকে যদি আবার দুদিকে ইনভার্স করি বি ইনভার্স ইকুয়ালস টু এ, তাহলে বি ইনভার্সটা একবার সি এর সংখ্যা সমান হচ্ছে আবার এ এর সংখ্যা সমান হচ্ছে, সুতরাং এ আর সি সমান, তাই না? তো এখানে ইনভার্স থিওরি লাগিয়ে আমরা বলে দিতে পারি। তুমি যদি ইনভার্স থিওরি ছাড়া অন্যভাবে বলতে চাও সেটাও পসিবল, ঠিক আছে? তো তার জন্য আমরা না এক্ষেত্রে হ্যাঁ এক্ষেত্রে তোমাকে হ্যাঁ এটা মেনশন করা উচিত যে দুটো এ, হ্যাঁ মানে ধরে নাও যে সবগুলো স্কোয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ এটা অ্যাজিউম করে নাও, অ্যাজিউম এ বি সি বিলংস টু এম এন আর, তার মানে সবগুলো এন বাই এন ম্যাট্রিক্স, তাহলে ঠিক আছে। অফকোর্স এই জিনিসটা দরকার আমাদের, এই জিনিসটা দরকার। তাহলে অল্টারনেটিভ আমরা কি বলতে পারি? অল্টারনেটিভ যে এদিকে ধরো আমি এ ইকুয়ালস টু লিখতে পারি এ ইন্টু আইডেন্টিটি, এবার আইডেন্টিটির জায়গায় আমি কি লিখতে পারি বিসি, কারণ বিসি সমান আইডেন্টিটি এটা জানি। এবার এটাকে আমি লিখতে পারি এ বি ইন্টু সি, আর এ বিটাকে আমি আবার লিখতে পারি আইডেন্টিটি, সো আইডেন্টিটি ইন্টু সি, আবার তার মানে এটা সি হয়ে যাবে, সো এ ইকুয়ালস টু সি, এটাও আমরা বলতে পারি। বাট এটা বেশি টেকনিক্যাল, তাই না? তোমাকে জানতে হচ্ছে, টেকনিকটা যদি তুমি মনে না রাখো ভুলে যাবে, তাই না? কিন্তু এই কনসেপ্টটা তুমি ভুলবে না, এ বি সমান আইডেন্টিটি মানে বি হচ্ছে এ ইনভার্স, এদিকে সি হচ্ছে বি ইনভার্স, তো ওখান থেকে তুমি ইজিলি বলে দিতে পারো, ঠিক আছে? তো আমাদের জানতে হবে সলভ করার টেকনিকগুলো জানতে হবে যে কোনটা বেশি সহজ, ঠিক আছে? এটা দেখতে সহজ বাট এটা মানে মাথায় আসতে কঠিন, ঠিক আছে? এটা মাথায় আসতে খুব সহজ আর তো এই জিনিসটা হয়ে গেল। এখান থেকে আর কি কি তোমরা ট্রাই করতে পারো আমি বলে দিচ্ছি।
আচ্ছা আমি এটাকে তোমাকে একটা এক্সারসাইজ শীট হিসাবে দিয়ে দেবো, এক্সারসাইজ শীট হিসাবে তোমরা এখান থেকে কিন্তু সলভ করবে, ঠিক আছে। আমি দরকার হলে এটাকে মানে একটা কুইজ নিয়ে নিতে পারি আমি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা আমি দিই, যে কি বলছে দেখো, যে ধরো a সমান দেওয়া আছে 1 - 1 0 1, ঠিক আছে। তো এটা ধরো প্রুফ করতে দিচ্ছি a² - 2a প্লাস আইডেন্টিটি, এটা 0 হবে। এটা তুমি ভেরিফাই করে দেখতে পারো যে এটা হবে। এটা তুমি পরীক্ষাতে হয়তো কোশ্চেনে বলে দিতে পারে যে এটা হচ্ছে, ঠিক আছে। এই ম্যাট্রিক্স এটা আছে, এটা হচ্ছে, এটা দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে, তখন তোমাকে বললো যে ফাইন্ড a⁴100, তখন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, a⁴100 কিভাবে বের করব। তো মাথায় রাখবে এই ধরনের কোশ্চেন করার সময় আমাদের একটা প্যাটার্ন ফলো করতে হবে। হয় এখান থেকে তুমি প্যাটার্নটা পেতে পারো, বা ডাইরেক্টলি তুমি এখান থেকে প্যাটার্ন পেতে পারো। প্রথমে a² বের করো, তারপরে a³ বের করো, তারপরে a⁴ বের করো, এখান থেকে একটা প্যাটার্ন পেতে পারো। সেই প্যাটার্ন থেকে তুমি অ্যান্সার করতে পারো, বা এখান থেকেও তুমি প্যাটার্ন পেতে পারো। এটা যদি দেওয়া না থাকে তখন আমরা ডাইরেক্ট এ থেকে বের করার চেষ্টা করবো। সো দেখা যাক এ থেকে বের হয় কিনা। যদি এটা না দেওয়া থাকতো তাহলে কি হতো, a² সমান বলো, হ্যাঁ কেলে হ্যামিল্টন থিওরেম, সেটা একটা উপায় আছে। হ্যাঁ সেটা একটা উপায় আছে, ভেরি গুড, সেটা করা যেতে পারে। বাট জেনারেলি এই ধরনের কোশ্চেনে আমরা কি করি, আমরা যদি ছোট মোটো মানে হয়, ধরো 1/1 সরি 2/2 অথবা 3/3, আমরা জেনারেলি স্কোয়ার করে তারপরে কিউব করে প্যাটার্ন খোঁজার চেষ্টা করি। তো আমরা দেখা যাক প্যাটার্ন পাই কিনা। সো 1 - 1 তার মানে কি হবে, ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড। তো 1 - 0 এটা 1ই থাকবে, 1 - 0 হবে, -1 - 1 -2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে সেকেন্ড কলামটাই জাস্ট থাকবে। তো সেকেন্ড কলাম দেখো এখানে আনচেঞ্জ থাকছে, ঠিক আছে, আর এখানে -2 আসবে, ভালো কথা। এবার a³ যদি আমরা দেখি তাহলে এখানে 1 0 -2 1, আর এখানে হচ্ছে 1 - 1 0 1। এটা যদি আমরা গুণ করে দেখি কি পাবো, এখানে পাবো 1, এখানে 1 - 1, তার মানে কি ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড কলাম। সো 1 - 0 এটা 1ই থাকছে, -2 -1 -3 হয়ে যাচ্ছে, জাস্ট এটা, আর এটা আনচেঞ্জ থাকছে। সো একটা প্যাটার্ন কি তুমি দেখতে পাচ্ছ ইজিলি না? ক্যান ইউ সি এ প্যাটার্ন? সো হোয়াট ইজ a⁴n কি হওয়া উচিত যে কোনো n এর জন্য, বলো? কারেক্ট, 1 0 -n 1। তো এখান থেকে তুমি a⁴100 বলো, a⁴ যা খুশি বলো, বের করা যাবে। সো a⁴2023 is equals to 1 0 - 2023, কত সহজেই হয়ে গেল, তাই না? এখান থেকেও তুমি ওটা পেতে পারো। এখান থেকে a² সমান কি আসছে, 2a মাইনাস আইডেন্টিটি, তাহলে a³ সমান কি আসছে, 2a² মাইনাস a, আবার a² সমান 2a মাইনাস আইডেন্টিটি, সো 2 ইন্টু 2a মাইনাস আইডেন্টিটি মাইনাস a। সো এখান থেকে আসলো 4 - 1 আইডেন্টিটি a মাইনাস 2i, বা 3a মাইনাস i, 3a মাইনাস 2i, এরকম আসলো। আবার তুমি যদি আরেকটা a দিয়ে গুণ করো তাহলে কি আসবে, ওখান থেকে তুমি প্যাটার্ন একটা পেতে পারো। তাহলে এখানে দেখো 2a মাইনাস i, এটা আসবে 3a মাইনাস 2i, তার মানে এখানেও এক বাড়লো, এখানেও এক বাড়লো। তাহলে দেখো a⁴ সমান তুমি দেখো 4a মাইনাস 3i এরকম আসবে। তো এখান থেকে ইজিলি তুমি বলতে পারো কি হওয়া উচিত আছে, তাই না? সো এটা একটা অল্টারনেট প্যাটার্ন তুমি এখান থেকেও পেতে পারো।
ওকে, তো এইটা আমার মনে হয় বেশি সহজ, ডাইরেক্ট করে দেওয়া। ওকে, এই যে এটা মাথায় রাখবে, এইভাবে আমরা এটা সলভ করতে পারি। সো 9 নম্বর কোশ্চেনে যেমন কি বলেছে তোমাকে যে সরি এটা হচ্ছে 1 a ইকুয়ালস টু আছে 1 1 1 0 1 1 0 0 1 পয়েন্ট a টু দি পাওয়ার n। ঠিক আছে, এটাও তুমি তাহলে প্যাটার্ন দেখে এটা করে দিতে পারবে। ঠিক আছে, এটা প্যাটার্ন দিয়ে করে দেবে। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনে কি আছে, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন দেওয়া আছে। যেগুলো যেগুলো বলছি সেগুলোই করাটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট, বাকি গুলো না করলেও হবে। আইডেম্পোটেন্ট কাকে বলে? a স্কয়ার ইজ ইকুয়ালস টু যদি a হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, a স্কয়ার যদি a হয় সেটাকে বলা হচ্ছে আইডেম্পোটেন্ট। এখান থেকে কি কি রেজাল্ট আমি জাস্ট মনে করিয়ে দিই, মানে রেজাল্টগুলো বলে দিই, পরে আমরা প্রুফ করবো এই রেজাল্টগুলো। অলওয়েজ ডায়াগোনালাইজেবল হবে, ডায়াগোনালাইজেবল হবে, এই ধরনের ম্যাট্রিক্স সবসময় ডায়াগোনালাইজেবল হবে। ঠিক আছে, এর মিনিমাল পলিনোমিয়াল x স্কয়ার মাইনাস x which is x into x minus 1, তাহলে কিছু 0 আর কিছু 1 থাকবে, ডায়াগোনাল বরাবর 0 আর 1 থাকবে, এবং নাম্বার অফ 1 ইকুয়ালস টু নাম্বার অফ র্যাঙ্ক। ঠিক আছে, তো আপাতত তুমি শুধু এইটুকু মনে রাখো, পরে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এটাকে বলা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তো এখানে 17 নম্বরে আর কি কি রেজাল্ট বলেছে দেখো, যদি ইফ a is idempotent then in minus a is also in minus এটাও আইডেম্পোটেন্ট হবে। ঠিক আছে, আর 2 নম্বর দেখো ab is equals to b আর ba is equals to a, ba is equals to a, then both a and b are idempotent। হ্যাঁ, এটা তুমি ইজিলি ভেরিফাই করতে পারো। কিভাবে ভেরিফাই করবে? যে এটা ধরো আমি দেখাচ্ছি a is idempotent, তাহলে তোমাকে বের করতে হবে a স্কয়ার সমান a দেখাতে হবে। তাহলে a স্কয়ার সমান আমি কি লিখতে পারি? a ইন্টু a লিখতে পারি। আমার টার্গেট হচ্ছে a বানানো। সো এবার কি করতে পারি? তাহলে এই এটাকে, বাঁ দিকের এটাকে আমি কি লিখতে পারি? ba দিয়ে রিপ্লেস করতে পারি, বা ডান দিকেরটাকে আমি ba দিয়ে রিপ্লেস করতে পারি। কোনটাকে করলে লাভ হবে সেটা হচ্ছে দেখার বিষয়। সো আমি ডান দিকেরটাকে ধরো ba দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এটা হয়ে গেল ba। আইডেম্পোটেন্টের রেজাল্ট আমি বেশি কিছু তো বলিনি, জাস্ট আমি বলেছি ডায়াগোনালাইজেবল হয়, যেটা আমরা পরে প্রুফ করব। 1 নম্বর রেজাল্ট বলছি যে a যদি আইডেম্পোটেন্ট হয় তাহলে আইডেন্টিটি মাইনাস a সেটাও একটা আইডেম্পোটেন্ট হবে। ওটা ইজিলি তুমি স্কোয়ার করে দেখতে পারো, খুব ইজি। আর 2 নম্বর হচ্ছে ab সমান b হলে, ba সমান a হলে দুটোই আইডেম্পোটেন্ট হবে। সো এটা যদি, তাহলে a ইন্টু a। এবার আমি কি করতে পারি? সেকেন্ড এটাকে, যেহেতু ab সমান ba সমান a, সেকেন্ড এটাকে আমি কি করতে পারি? ba দিয়ে রিপ্লেস করতে পারি। সো এটা হয়ে গেল aba হয়ে গেল। এইবার অ্যাসোসিয়েটিভিটি লাগিয়ে আমি লিখতে পারি ab ইন্টু a, ab ইন্টু a। এবার ab মানে আমি জানি আবার b, সুতরাং এটাকে আমি লিখতে পারি b ইন্টু a, আর ba মানেই আবার a হয়ে গেল। সো a স্কয়ার সমান a তুমি প্রুফ করে দিতে পারলে। ঠিক আছে, দেখো এইভাবে তুমি বি স্কয়ার সমান বি দেখাতে পারো, একই, কারণ এটা সিমেট্রিক আছে এ বি এতে। নেক্সট হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স।
ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস কাকে বলে? ট্রেস হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যোগফল। সো if A equals to Aij n by n, then trace of A, just tr লিখলেই হবে, trace of A is defined as A11 A22 dot dot ANN। তার মানে কি ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যোগফল, সেটাই হচ্ছে তোমার ট্রেস। ঠিক আছে? সো প্রপার্টিজ অফ ট্রেস যদি মনে রাখো অনেক কাজে দেবে। ট্রেস অফ A প্লাস B সমান ট্রেস অফ A প্লাস ট্রেস অফ B। ছোট হাতের টি বড় হাতের টি ডাজন্ট ম্যাটার। আর 2 নম্বর, ট্রেস অফ AB ইজ ইকুয়ালস টু ট্রেস অফ BA। AB এ BA যদি সমান নাও হয়, বাট দেয়ার ট্রেস ইজ ইকুয়াল। ট্রেস অফ AB আর ট্রেস অফ BA কিন্তু ইকুয়াল হবে। এটা তুমি এটা জাস্ট ক্যালকুলেট করে দেখলেই বুঝতে পারবে যে দুটো ম্যাট্রিক্সে গুণ করলে AB আর B এর ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে যদি তুমি জাস্ট অবজার্ভ করো তাহলে তুমি এটা বুঝে যাবে যে এটা কেন হচ্ছে। আর ট্রেস অফ A ট্রান্সপোজ, যেহেতু ডায়াগোনাল এলিমেন্ট গুলো তো আনচেঞ্জ থাকে, তাহলে ট্রেস অফ A আর ট্রেস অফ A ট্রান্সপোজ কি হবে? সমান হবে। ঠিক আছে? তাহলে এই যে ক্রাইটেরিয়া, এখান থেকে তুমি বলতে পারো যে ট্রেস অফ AB মাইনাস BA ইজ অলওয়েজ কি হবে? 0 হবে। অলওয়েজ 0 হবে যে কোনো AB এর ক্ষেত্রে। ট্রেস অফ AB মাইনাস BA সবসময় কি হবে? 0 হবে। ঠিক আছে? এই চারটে রেজাল্ট, এই কটা রেজাল্ট আমরা মনে রাখতে পারি। আর ট্রেস অফ A ইন্টু A ট্রান্সপোজ ইন্টু A, এটা সবসময় কি হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। অ্যান্ড ট্রেস অফ A transpose A is equals to 0 if and only if A is equals to 0। ঠিক আছে? তোমরা যে কোনো একটা A ধরো লিখছো A B C D, তাহলে A ট্রান্সপোজ ইনটু A এটা কত হবে ক্যালকুলেট করবে। ঠিক আছে? এটা ক্যালকুলেট করবে নিজেরা। ক্যালকুলেট করে দেখবে যে জিনিসটা দেখতে কি রকম হচ্ছে, তার ট্রেসটা তাহলে কি রকম হবে। তুমি দেখতে পারবে যে সেটা A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস D স্কয়ার, মানে সমস্ত এলিমেন্টগুলোর স্কোয়ার করে যোগফল হয়ে যাচ্ছে। আর যদি আমি কমপ্লেক্সের ক্ষেত্রে দেখি জিনিসটা, কমপ্লেক্সের ক্ষেত্রে A স্টার A হয়ে যাবে সেগুলোর মডের স্কোয়ারের যোগফল। সো এটা কমপ্লেক্সের ক্ষেত্রে ট্রেস অফ A স্টার A 0 হলে এফ এন্ড হলে A ইজ 0 হয়ে যাবে। ঠিক আছে? সো এটা কমপ্লেক্সের ক্ষেত্রেও এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। চেষ্টা করে মানে এটা দেখবে, নিজেরা একটু ভেরিফাই করবে। ঠিক আছে? তো মোটামুটি আমরা ম্যাট্রিক্সের একটা পার্ট কভার করলাম, বেসিক, জাস্ট একদম বেসিক জিনিসগুলো কভার করলাম। এর পরের দিন আমরা ডিটারমিনেন্টের কিছুটা আলোচনা করব আর ম্যাট্রিক্সের সেকেন্ড পার্টটা আলোচনা করব। ওকে? তো তোমরা ক্লাসটা ভালো করে করবে, ফলো করবে। আমি তোমাদেরকে কালকের মধ্যে তোমাদের অ্যাপে আমি জিনিসটাকে তোমাদেরকে আমি রেজিস্ট্রেশন করিয়ে নেব, আর অ্যাপে চলে আসলে তোমরা রেকর্ডিং অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে? আর একটা ঘোষণা আছে, আমি অ্যাপে তোমাদের যে আমার যে অলরেডি পুরনো রেকর্ডেড ক্লাসগুলো আছে, সেই রেকর্ডেড ক্লাসগুলো আমার অ্যাপে আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখবে। ওকে? আর একটা মানে স্পেশাল ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আমি নেক্সট কয়েকটা ক্লাস আমি নিতে পারবো না। মোস্ট অফ আশা করছি 2টো ক্লাস আমি নিতে পারবো না। হ্যাঁ, কারণ আমার একটা গল ব্লাডার স্টোন অপারেশন হবে সামনের শুক্রবার। ঠিক আছে? তো যার ফলে আমি কয়েকদিন অসুস্থ, মানে বেড রেস্টে থাকতে হবে আমাকে।
তো সেই কদিন আমি ক্লাসটা নিতে পারবো না। তো ততদিন তোমরা কি করবে, আমার প্রিভিয়াস রেকর্ডেড গুলো তোমরা দেখে নিতে পারবে। সো আমি তোমাদেরকে কালকের মধ্যে সমস্ত রেকর্ডিং আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো সেই রেকর্ডেড গুলো তোমরা দেখবে, আর ব্যাস এইটুকুই। এইটুকুই ঘোষণা ছিল। তো আজকের মতো রেকর্ডিং বন্ধ করে দিই।